তোমার গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে, যেগুলো আমাদের থেকে কঠিন মনে হয়, কিন্তু আমি বলবো যে তুমি এই অঙ্কগুলো যদি করো দেখবে যে তোমার কাছে একদম প্রত্যেকটা সৃজনশীল সহজ মনে হবে। এমনকি আমার যদি বেসিক ক্লাসটা করো, আমি বেসিক ক্লাসটা এই মধ্যে নিয়েছি, আর যদি তুমি বেসিক ক্লাসটা করে থাকো দেখবে যে তোমার কাছে এগুলি কোনো কিছুই না। ঠিক আছে, তাই হোক বেসিক ক্লাসটা করবা, আর আজকে যে অঙ্কগুলি করাচ্ছি সেগুলি করবা। তখন দেখবে তোমার সৃজনশীল হলো এমসি গুলো সবগুলো তোমার কাছে কি হবে, সহজ মনে হবে। ঠিক আছে, তো চলো আমরা আজকে এই প্রশ্নগুলি, এর পিছনে যে প্রশ্নগুলি আছে সেগুলো আমি কি করি, তোমার কাছে সমাধান দিই এবং তোমার কাছে অঙ্কগুলো একদম সহজ করে তুলি। ঠিক আছে, তো দেখো, তো প্রথম হচ্ছে গিয়ে আমাকে যে কোশ্চেনটা বলছে সেটা হচ্ছে গিয়ে যে এটা, যে একই হার মুনাফা, অর্থাৎ একই হার মুনাফা বলতে যে মুনাফার হার একই। ঠিক আছে, একই হার মুনাফায় এক বছর আনতে, দেখো একটা হচ্ছে এক বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন, আর একটা হচ্ছে কি বলতো, এই 2 বছর আনতে চক্রবৃদ্ধি কি বলতো মূলধন। অর্থাৎ যে চক্রবৃদ্ধি মূলধনটা এক বছরের জন্য, সেই চক্রবৃদ্ধি মূলধনটাকে 2 বছরের জন্য আমরা কি করব, একই হার মুনাফায়, অর্থাৎ হারটা কি থাকবে, একই হার মুনাফায় আমার করতে বলছে। ঠিক আছে, তো বলছে কি যে চক্রবৃদ্ধি মূলধন কত টাকা, একটা হচ্ছে গিয়ে 525 টাকা, আর একটা হচ্ছে গিয়ে কত বলতো, এই যে 551 দশমিক কি বলতো 25 কি বলতো টাকা হলে বলছে আসল এবং কি বলতো, আসল এবং মুনাফার হার তোমাকে কি করতে বলছে, নির্ণয় করতে কি বলতো বলছে। তো এই প্রশ্নগুলোর মধ্যে তুমি যেটা করবা সেটা হচ্ছে এই ধরনের প্রশ্ন দেখলে, অর্থাৎ এক বছর আনতে এবং 2 বছর আনতে যদি তুমি দেখো, আহ, তখন তুমি কি করবা, এই যে দুইটা সমীকরণ বানাবা, অর্থাৎ এই প্রথম সত্যের জন্য একটা সমীকরণ বানাবো, আর দ্বিতীয় সত্যের জন্য একটা কি করবো, আমরা সমীকরণ বানাবো। মাথা রাখবে, কিন্তু সবসময় মাথা রাখবা, এই প্রশ্নটা দেখলে মাত্র অবশ্যই তুমি তো মাথা রাখতে পারবে না যে এই জিনিসটা হচ্ছে গিয়ে এই প্রশ্নটা দেখলে আমাকে এইভাবে করতে হয়। হ্যাঁ, তুমি নিয়মটা অবশ্যই তুমি মাথা রাখা লাগবে। যদি তুমি নিয়ম মাথা রাখতে না পারো, দেখবে যে অঙ্ক তোমার জন্য না, অথবা তোমার কাছে সেক্ষেত্রে কঠিন মনে হবে। ঠিক আছে, দেখো, তাহলে এখন আমি এই প্রশ্নটা কিভাবে করবো, এই প্রশ্ন হচ্ছে গিয়ে যে আমার যেহেতু বলছে চক্রবৃদ্ধি সংক্রান্ত বলছে, কি সংক্রান্ত, এই চক্রবৃদ্ধি সংক্রান্ত বলছে, তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা অ্যাপ্লাই করবো। তার আগে আমাকে লিখতে হবে কি বলতো, তার আগে লিখতে হবে যে এখানে কিন্তু আমার কিন্তু কোনো কিছু নির্দিষ্ট করে দেওয়া নেই, এখানে লিখতে হবে মনে। ঠিক আছে, এই যে মনে করি আসল। ঠিক আছে, আসল সমান, আসল সমান হচ্ছে কি টি, তার সময়, সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি, সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি। তারপর হচ্ছে গিয়ে কি বলতো মুনাফার হার বলছে না, এখন মুনাফার হার, তাহলে মুনাফার, মুনাফার হার, মুনাফার হার আমরা কি দ্বারা প্রকাশ করি, আর দ্বারা কি বলতো প্রকাশ করি। তাহলে আমাকে বলছে চক্রবৃদ্ধির মূলধনের সূত্র যেহেতু বলছে, তাহলে আমরা জানি কি, আমরা জানি, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন, মূলধন সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দ্য কি বলতো এন। ওকে, তাহলে এই যে সূত্রটা আমরা লিখলাম, এখন হচ্ছে গিয়ে এই যে আমার প্রথম হচ্ছে কি এই একটা দিয়ে একটা এটা দিয়ে একটা শর্ত বানাবো, আর এটা একটা কি বলতো শর্ত, তাহলে আবার দুইটা শর্ত, তাহলে দুইটা শর্তের জন্য আবার দুইটা সমীকরণ হবে। তাহলে লিখতে পারি কি বলতো প্রথম শর্ত মতে, প্রথম শর্ত মতে, প্রথম শর্ত কি বলছে যে চক্রবৃদ্ধি মূলধনটা কয় বছরের জন্য, 1 বছরের জন্য, তার মানে এন এর মান কত 1 হবে। তার মানে লিখতে পারি এই যে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দ্য কি বলতো 1 সমান কত, সমান হচ্ছে কি কত 500 কত বলতো 525 টাকা। তাহলে আমি এখানে কি করবো, এটাকে আমি 1 নং দিলাম। দ্বিতীয় শর্ত মতে কি লিখতে পারি, দ্বিতীয় শর্ত মতে, দ্বিতীয় শর্ত মতে বলছে যে আবার 2 বছর আনতে, তার মানে এখানের মধ্যে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দ্য কি বলতো 2 সমান কত দেওয়া আছে, সেটা দেওয়া আছে 525 দশমিক, সরি 551, 551 দশমিক কত 25, 2 নং সমীকরণ। একটা জিনিস মাথা রাখবা, যেটা তোমাকে যদি 3 বছরের জন্য দিতে, তাহলে এর মান 3 হতো, মানে যত বছরের জন্য দেওয়া হোক না কেন তুমি কি করবা, তত বছরটা তুমি লিখবা। তাহলে এই অঙ্ক বলতে তুমি কি করবা, এই অঙ্ক বলতে তুমি যেটা করবে সব সময়, যে সেটা হচ্ছে গিয়ে যে যেহেতু আমার চক্রবৃদ্ধি সংক্রান্ত বলছে, চক্রবৃদ্ধি সংক্রান্ত অঙ্কের মধ্যে তোমাকে যখন দুইটা তুমি সমীকরণ পাবা, সেক্ষেত্রে তুমি কি করে ভাগ করবা, এমন কথা হচ্ছে কাকে দিয়ে তুমি কাকে ভাগ করবে সেটা না, তুমি ভাগ করবা যে যে যার পাওয়ার বড়, যেমন দেখো এখানে হচ্ছে পাওয়ার হচ্ছে 2 আর এখানে পাওয়ার হচ্ছে 1, তাহলে অবশ্যই কি বলতো 2 নং সমীকরণ মধ্যে পাওয়ার বড়। তাই 2 নং সমীকরণ পাওয়ার দিয়ে আমি কি করবো 1 নংকে আমি ভাগ করবো, তার মানে লিখতে পারি
এর 2 নং, ঠিক আছে। আমি এখান থেকে করি, এই যে এখান থেকে 2 নং ভাগ কত, 1 নং। তার মানে আমি 2 নংকে দিয়ে 1 নং পুরো ভাগ করব। তার মানে আমি 2 নংকে 1 নং দিয়ে যদি ভাগ করে লিখতে পারি পি ইন্টু 1 + r² ডিভাইড বাই কত, পি ইন্টু 1 + r², একটা দেওয়া লাগে না তো দিচ্ছি, সমান কত, 551 কত 25 ভাগ কত 525। ওকে, দেখো তো এই পি পি কাটা গেছে, 2 থেকে 1 গেলে 1 থাকে, তার মানে লিখতে হবে বা 1 যোগ আর সমান, এখন আর সমান কি পাই, 551.25 ভাগ 525 কত পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে 1.05। তারপরে কি হলো, ভাগ করলো, তাহলে বা, যেহেতু আমাকে আর মানটা বের করতে হবে, তাহলে এখানে আছে কি যোগ আকারে এই পেজে দিয়ে, তাহলে 8টা রেখে 1টাকে এই পেজে যদি পাঠা দিই, তাহলে 1 এত বিয়োগ কত 1, সুতরাং আর এর মানটা হচ্ছে গিয়ে তাহলে বিয়োগ কত 1 সমান 0.05। এখন তুমি যদি কি, আমরা জানি আর কি থাকে, শতকরা যদি প্রকাশ করি অর্থাৎ পার্সেন্টেজ যদি নিয়ে যাই, তাহলে তুমি কি করবা, ঠিক আছে 100%, কত পার্সেন্ট বলতো, এই যে 100%, তাহলে 100% দিয়ে বসে দাও, তাহলে সমান কত হচ্ছে ইন্টু কত 100, তাহলে কত 5%, কত পার্সেন্ট 5%, তাহলে আর পাইছি, ঠিক আছে। এখন আমার কিন্তু আরেকটা কিন্তু নির্ণয় করতে বলছে, সেটা হচ্ছে পি এর মান। তাহলে মাথায় রাখবা 2টা সমীকরণ যেহেতু তোমার কাছে আছে, তাহলে কি করবা, সেই 2টা সমীকরণের মধ্যে যে কোনো একটার মধ্যে তুমি যদি আর এর মানটা বসাই দাও, তুমি আর মানটা পাবা, পি এর মানটা পাবা। ওকে, তাহলে আমরা করি, তাহলে সুতরাং সুতরাং আর এর মান, তাহলে আর মান কোনটা, আমরা আর এর মান এই যে এই জিনিসটা বসাবো, এটা বসাবো, কেমন, এটা আমি জাস্ট তোমাকে দেখা দিচ্ছি আর কি। এই জিনিসটা দেখা যাচ্ছে, কখন তোমাকে যদি কখনো যদি আর মান বের করতে বলে, তখন তুমি সেটাকে পার্সেন্টেজে নিয়ে যাওয়া, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে গিয়ে আমাকে আর মানটা কত, কোথায় বসাবো, আমি 1 নং বসাবো অথবা 2 নং বসাবো, যে কোনো ইচ্ছা, কিন্তু আমি তো করাতে হবে না, আমি যদি 1 নং বসাচ্ছি, তার মান হচ্ছে গিয়ে আর এর মান, আর এর মান 1 নং এ বসি, 1 নং বসি, তার নং আর মান যদি আমি 1 নং বসাই, তাহলে কি পাচ্ছি, তাহলে পি ইন্টু 1 + আর মান হচ্ছে গিয়ে 0.05, একটা দেওয়া লাগবে না, সমান হচ্ছে 5 2 কি বলতো 5, যেহেতু এটার সাথে একটা গুণাকার আছে, তার লিখতে হবে বা পি সমান 525, আর এটা হচ্ছে গিয়ে 1.0 কি বলতো 5, সমান কত পাচ্ছি, তাই সমান পাচ্ছি 525 ভাগ 1.05, তাহলে পাচ্ছি যে কত 500, তাহলে এত কি বলতো টাকা। তার মানে এই প্রশ্ন আমাকে বলছে আসল এবং মুনাফার হার নির্ণয় করতে, তার মানে আসল মানে হচ্ছে কি বলতো, আসল মানে হচ্ছে গিয়ে পি, আর মুনাফার হার মানে হচ্ছে আর, তার মানে লিখতে পারি অতএব আসল এত এবং মুনাফার হার কি বলতো এত, তাহলে লিখতে পারি এই যে প্রশ্ন শেষে এইভাবে লিখবো, অতএব অতএব আসল, আসল কত 500 টাকা, 500 টাকা, এবং মুনাফার হার, মুনাফার হার কত 5%, 5%, শেষ। এখন তুমি যখন এ ধরনের প্রশ্ন থেকে যখন তুমি কি করবা, পি এর মান আর আর এর মান বের করবা, সে পি এর মান আর আর এর মান অন্য যে কোনো একটা প্রশ্নের মধ্যে তোমাকে কি করতে, ইউজ করতে বলতে পারে, অর্থাৎ তোমাকে ব্যবহার করতে হতে পারে, তখন তুমি কি করবা, এখন এই আর এর মান আর পি এর মান যদি তুমি যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারো, অন্য কোনো প্রশ্নের মধ্যে তুমি সেটা কিন্তু ব্যবহার করতে পারবে না, তখন কি হবে ফলশ্রুতিতে, তখন তোমার অঙ্কটা কি হবে, ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাই হোক তোমরা অঙ্কটা বুঝছো, ঠিক আছে। আমি আরেকবার বলেছি, যদি 1 বছরের জন্য যদি বলে কি চক্রবৃদ্ধি, দেখছো আমি লিখছি প্রথমে, মনে করি আসল হচ্ছে পি, সময় হচ্ছে এর, মুনাফার হার হচ্ছে ইয়ে আর, তার মানে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সমান হচ্ছে পি ইন্টু 1 + r²n। কেন চক্রবৃদ্ধি এই সূত্রটা লিখছি, কেন আমাকে বলছে চক্রবৃদ্ধি মূলধনের কথা বলছে, ঠিক আছে। তাহলে
প্রথম শর্ত মতে। কেন প্রথম শর্ত বললাম? কারণ হচ্ছে কি, আমার দুইটা শর্ত, একটা 1 বছরের জন্য, একটা 2 বছরের জন্য। এই জন্য এটি কিন্তু প্রথম শর্ত মতে 1 বছরের জন্য আমার এত পাচ্ছি চক্রবৃদ্ধি মূলধনটা, আর দ্বিতীয় শর্ত মতে 2 বছরের জন্য আমি কি পাচ্ছি, আমি এত পাচ্ছি। এখান থেকে আমি কি করব, আমি পি এর মান আর আর এর মান বের করবো। কারণ পি এর মান আর আর এর মান যদি তুমি বের করতে পারো, তা দেখবা যে সকল অঙ্ক তুমি পারবা। তখন আমি কি করবো, এই যেহেতু আমাকে চক্রবৃদ্ধি বলছে, চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমাকে কি করতে, ভাগ করতে হবে। তাই 2 নংকে 1 নং দ্বারা কি করলাম, ভাগ করলাম। এখন কথা হচ্ছে স্যার 1 নংকে 2 নং দ্বারা ভাগ করলে পারবো না। অবশ্য পারবা, কিন্তু তুমি যেহেতু ক্লাস 8 এর মধ্যে, তোমার কিছু বেসিক সমস্যা থাকতে পারে। যখন তুমি উপর লেভেলে উঠবা, তখন তুমি কি করতে পারবা, সহজে করতে পারবা। তুমি তুমি 1 নংকে 2 নং দ্বারা ভাগ করো, তো 2 নংকে 1 নং দ্বারা ভাগ করো, সমস্যা নেই। কিন্তু তুমি যেহেতু এখন ছোট লেভেলে আছো, তাহলে আমি বলবো যে এটা বড় পাওয়ারকে ছোট পাওয়ার দ্বারা কি করবা, ভাগ করবা। তাহলে বড় পাওয়ার আছে কত নং, 2 নংয়ে, আর ছোট পাওয়ার আছে কত, 1 নংয়ে। তাহলে 2 নং ভাগ কি বলতো, 1 নং। তাহলে আমি কি করলাম, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করলাম। পি পি চলে গেছে, 2 থেকে 1 গেলে 1 থাকে, তার মানে 2টা থেকে 1টা গেলে 1টা থাকবে। আর এটা গিয়ে ভাগ করলে এত পাচ্ছি। তাহলে এবার আমি কি আর মান বের করতে হবে, তাহলে এটাই পেশে পাঠা দিলাম। এটা পাচ্ছি। যেহেতু আমি আর কে যদি পার্সেন্টেজে রাখতে চাই, তাহলে কি করবো, 100% দিয়ে গুণ করবো, তাহলে 5% পাই গেছি। তাহলে এই আমার কিন্তু এখন পি এর মান বের করতে হবে। তাহলে এই পি এর মানটা তুমি কি করবা, হয় 1 নং হয় 2 নং বসাও, তখন তুমি দেখবা যে যেকোনো একটাতে বসালে তোমার কি করবা, অঙ্ক তুমি সলভ পাবা, অর্থাৎ পি এর মান তুমি কি করতে পারবে, বের করতে পারবা। বুঝছো? ঠিক আছে, এখানে আমি আরেকটা জিনিস তোমাকে দেখা দিচ্ছি। তো তুমি কি করবা, এর আগে তুমি এই জিনিসটা লিখে ফেলবা। ঠিক আছে, আমি কি দেখাচ্ছি, মনে করো তোমার যদি কোথাও যদি, আমার তো এখানে 1 বছর আর 2 বছর তো দেওয়া আছে না। মনে করো তোমার কখনো, তোমার মনে করো যে এটা হচ্ছে 3 বছরের জন্য দেওয়া আছে, বা এটা হচ্ছে মনে করো 5 বছরের জন্য দেওয়া আছে, আর এটা মনে করো 2 বছরের জন্য দেওয়া আছে। তখন তুমি কি পাইলে, তখন তুমি পাইলে যে এটা এক্সট্রা আমি দেখাচ্ছি, কেমন, আমি এক্সট্রা দেখাচ্ছি। তখন তুমি মনে করো এইটা পাচ্ছ এরকম 1 যোগ আর 5 থেকে 2 গেলে কত, 3 থাকে। তখন তোমার এখানের মধ্যে তোমার যে কোনো একটা মান বের হতে পারে। ঠিক আছে, মান বের হতে বলতে পারে, বলতে কি এরকম করে, যে মনে করো যে আমি, আচ্ছা আমি এটাই বের করতেছি। সেটা হচ্ছে এটা কত কত পাইছিলাম, যে এটা পাইছিলাম যে 5 2, তাহলে এটা হচ্ছে 5 5 1.25 ভাগ 5 2 5। এটা পাইছি মনে করো 1.05, এটা পাইছি মনে করো। তাহলে কত, 1.0 কি বলতো 5 পাইছি। এখন আমাকে আর মান বের করতে হবে, কিন্তু দেখো তো আর উপর পাওয়ার কত আছে, পাওয়ার আছে 3 আছে। তাহলে আমি এই পাওয়ারটা কিন্তু দূর করতে হবে। কিভাবে দূর করবো, তুমি যেটা করবা সেটা হচ্ছে গিয়ে এটা রাখবা, এই যে 1 যোগ আর সমান, এই পাওয়ারটা আমি এই পাশে নিয়ে যাবো। এই পাওয়ারটা এই পাশে নিয়ে গিয়ে তাহলে 1.05। এবার কি করব, এই 1 ভাগ কত বলতো, 3। তার মানে এখানে যদি 2 থাকতো 1/2, এখানে যদি 4 থাকতো 1/4 দিবা, এখানে যদি 5 থাকে 1/5 দিবা। তার মানে এখানে যত থাকবে, এটা দূর করে দিলে এখানে তত হয়ে যাবে, কিন্তু উপর লেভেলে উঠলে তুমি এর ব্যাখ্যা পাবা। এখন সহজে তুমি মনে রাখো, সেটা হচ্ছে গিয়ে কত, যে এই যেখানে 3 আছে, এখানে 1/3 হবে, এখানে 4 থাকলে 1/4, এখানে 2 থাকলে 1/2, এখানে 5 থাকলে 1/5, যত থাকবে তত হয়ে যাবে। বুঝছো? একের সাথে ভাগ হয়ে যাবে। তাহলে কি করতেছি, বা তাহলে 1 যোগ আর সমান, এটা আমি এখন ক্যালকুলেটর কি তুলবো, সেটা ক্যালকুলেটর তুমি এভাবে তুলবো। সেটা হচ্ছে গিয়ে তোমাদের যে ক্যালকুলেটর আছে, এই সাইন্টিফিক ক্যালকুলেটর এটা আছে, তাহলে এটা করবে কি 1.05। ঠিক আছে, এই যে ক্যালকুলেটর তুমি এইভাবে এই চিহ্নটা দিবে, এটা পাওয়ার কত দিবা, 1 ভাগ কত, 3। দেখো এখানে যা আছে আমি তা তুলতেছি। তাহলে তুলতেছি যে কত, 1.05, এই পাওয়ার দিলাম। তাহলে কত পাচ্ছি, প্রথম ব্র্যাকেট দিলাম 1 ভাগ কত, 3 দিলাম। তাহলে কত পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে 1.016, এটা পেয়েছি। তাহলে কি পাবো, আর এর মান। তাহলে বা আর সমান 1.016 বিয়োগ কত, 1। তাহলে বিয়োগ কত পাচ্ছি, 1 পাচ্ছি। তাহলে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে 0.01 কি বলতো 6। তাহলে বুঝছো, তার মানে তোমার যে পাওয়ার দেওয়া থাকুক না কেন, তুমি পারবা। তোমাকে 5 বছরের জন্য দেওয়া থাকুক, 2 বছরের জন্য দেওয়া থাকুক, আমার তো এখানে 1 বছরের জন্য 2 বছরের জন্য দিছে বিদায় আমার কোনো সমস্যা হয় নাই। তোমাকে অন্য কোনো বছর দেওয়া থাকলে, তা তুমি কি করবা, একদম কোনো টেনশন নেই। সেটা হচ্ছে কি, পাওয়ার যত হোক না কেন, তুমি কি করবা, এইভাবে আমার নিয়মটা হবে, এইভাবে তুমি কি করবা, তুমি অ্যাপ্লাই করবা। বুঝছো কি বুঝো নাই, ক্লিয়ার? আমি প্রথম দিয়ে বলে দিচ্ছি, এই যে এই প্রশ্ন থেকে যে আমি আর এর মান পাইছি, অর্থাৎ আসল পাইছি আর মুনাফার হার পাইছি, সেই জিনিসটা অন্য কোনো একটা প্রশ্ন মধ্যে ব্যবহার করতে বলতে পারবে।
কিন্তু তুমি যদি এখান থেকে পি এর মান আর আর এর মান বের করতে না পারো, সেই জিনিসটা অন্য কোনো প্রশ্ন তুমি কি করতে পারবে না, ব্যবহার করতে পারবা না। তাই হোক তুমি এই ধরনের প্রশ্নটা পারবা, আর এই ধরনের যতগুলি প্রশ্ন আসবে তুমি সবগুলি প্রশ্ন উত্তর করতে পারবা। তার আগে এই জিনিসটা তুমি ভালো করে পারো এনে দেখবা, বইয়ের মধ্যে এই ধরনের প্রশ্ন আরো আছে, তুমি কি করবা, প্র্যাকটিস করবা। যদি পারো তা তোমার জন্য তো ভালো, আর যদি না পারো তুমি কি করবে, আবার অঙ্কটা দেখবা আমি কিভাবে করেছি। এই যে আমি যেভাবে করেছি তুমি সেভাবে করার চেষ্টা করবা। তুমি যখন এভাবে করার চেষ্টা করবে তখন দেখবে তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে, না ঠিক আছে আমি পারতেছি, তখন তুমি অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, তাহলে বুঝছো? তাহলে আমি পরবর্তী প্রশ্নের মধ্যে যাবো, তার আগে আমরা এটা তুলে নেবো। ঠিক আছে, আচ্ছা তাহলে বুঝছো। ঠিক আছে, তাহলে তুমি বলছো, তাহলে আমি কি করবো, এটা মুছে দিচ্ছি, এর পরবর্তী আমরা কোশ্চেনটা করবো। তাহলে প্রথম কোশ্চেন আমরা কি হলো, শেষ হলো। আচ্ছা, তো এই প্রশ্নটা যদি আমরা বুঝে থাকি তাই আমরা কি করবো, এখন আমরা আরেকটা প্রশ্ন করবো, আর একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক করবো। এই প্রশ্ন হচ্ছে কি বলতো, যে এইটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে, এই প্রশ্নটা আমাদের কিন্তু সলভ করবো। বলছে কি, কোনো আসল, আমি আসল কথা আমি জানি না, ঠিক আছে, এই জন্য আমি কি করি, মনে করি, আমি এই জন্য লিখে দিতেছি এর মধ্যে আমার আসলটা। তাহলে মনে করি, মনে করি কোনো আসল, মানে আসল হচ্ছে কি, তো কোনো আসল 5 বছরের জন্য, 5 বছরের জন্য 5 বছরে মুনাফা আসলে এত টাকা, এবং 3 বছর, অর্থাৎ সে আসলটা, এই আসলটা 3 বছরে মুনাফা আসল কত বলতো, এত টাকা হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো, অথবা অন্য যে কোনো কিছু বলতে পারে। কিন্তু তুমি মাথা রাখবে, এই ধরনের প্রশ্ন দেখলে তোমাকে যেটা বের করতে হবে, পি এর মান বের করতে হবে, আর আর এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই জন্য আমি ধরে নিচ্ছি, মনে করি যে আসল হচ্ছে পি, সম হচ্ছে এন, মুনাফার হার হচ্ছে কি বলতো, আর। তো এখানের মধ্যে আমার কি দেওয়া আছে, মুনাফা আসলে আমরা জানি, এটা লাগবে না। আমার এখানের মধ্যে যে প্রশ্ন তুমি করতে হবে প্রথমে, যেটা হচ্ছে গিয়ে, আমরা জানি মুনাফা আসল না, তা আমরা জানি কি, এই যে আমরা লিখি এখানে, আমরা এখানের মধ্যে লিখি, সমস্যা নাই। আমরা জানি মুনাফা আসল, মুনাফা আসল, মুনাফা আসল হচ্ছে গিয়ে মুনাফা যোগ কি বলতো আসল, বা আসল যোগ কি বলতো, আসল যোগ মুনাফা। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই ধরে আমাকে কিন্তু অঙ্কটা করতে হবে। তার মানে এখানের মধ্যে আমরা লিখি যেটা, সেটা হচ্ছে গিয়ে যে, আমি এখান দিয়ে লিখি, এখান থেকে কি লিখতে পারি, সেটা হচ্ছে কি বলছে, 5 বছর মুনাফা আসল, আর হচ্ছে 3 বছর মুনাফা আসল। তাহলে আমি লিখতে পারি আসল, আসল যোগ 5 বছরে মুনাফা, মুনাফা, অর্থাৎ আসলের সাথে আমি যদি 5 বছরের যে মুনাফাটা পাবো, সেই মুনাফাটা যদি যোগ করি, তাহলে আমি কি পাবো, মুনাফা আসল পাবো কত টাকা, 16,800 টাকা পাবো, এত টাকা। আবার কি আছে, 3 বছরের জন্য মুনাফা আসল আছে, তার মানে লিখতে পারি, আবার লিখতে পারি আসল যোগ 3 বছরে মুনাফা। তার মানে আমি 3 বছর মুনাফা বের করে তার সাথে যখন আমি আসলটা যোগ করবো, তাহলে 3 বছরের মুনাফা আসল পেয়ে যাবো। কত পাইছি, সেটা হচ্ছে গিয়ে 15,200 টাকা পাচ্ছি, এত টাকা পাচ্ছি। তাহলে এবার কি করবো, এ বিয়োগ করবো। তো বিয়োগ যদি করি, আমি আসল আসল চলে গেছে, তাহলে 5 বছর থেকে 3 বছর গেলে কয় বছর থাকে, 2 বছর থাকে। তাহলে লিখতে 2 বছরে মুনাফা, 0,0,6,1, এত কি বলতো টাকা। এখন তুমি যে যেটা করবা, সেটা হচ্ছে এই প্রশ্নের মধ্যে, অর্থাৎ এই ধরনের কোশ্চেনের মধ্যে তুমি যেটা করতে হবে, সেটা হচ্ছে ইয়ে, আমাদের এখানে 2 বছর ধরে বেরোছে না, কিন্তু তুমি এই প্রশ্ন করতে হয় 3 বছর, নাহলে কি বলতো 5 বছর ধরে তোমাকে করতে হয়, বের করতে হবে। ঠিক আছে, তোমাকে অন্য কোনো দেওয়া থাকতে পারে, এই 5-এর জায়গায় অন্য সংখ্যা দেওয়া থাকতে পারে, 3 জায়গায় অন্য সংখ্যা দেওয়া থাকতে পারে, যে সংখ্যা দেওয়া থাকুক না কেন, তুমি হয় এটা বের করবে, না হয় কি বলতো এটার জন্য বের করবা। তাহলে আমি তো একটা বের করতে হবে, তাহলে আমি 3 বছরের জন্য বের করতেছি, কেমন? তাহলে লিখতে পারি, সুতরাং 1 বছরে মুনাফা সমান হচ্ছে গিয়ে 1,6,0,0 ভাগ 2, কারণ একের মধ্যে কমে যায়। তাহলে লিখতে পারি কত, 3 বছরে, 3 বছরে মুনাফা হচ্ছে গিয়ে 1,6,0,0 গুণ কি বলতো 3 ভাগ কি বলতো 2 সমান, তাহলে ভাগ কত 2 গুণ 3, তাহলে 2,400 টাকা, 2,400 কি বলতো টাকা। এটা কয় বছরে, এটা 3 বছর আমরা পেলাম এত টাকা,
আমরা মুনাফা পাইছি। আমাদের কি বের করতে হবে? আসল বের করতে হবে। ঠিক আছে, তাহলে আসল যদি বের করি, আসল বের করবো, আবার মুনাফার হারও বের করবো। কেমন? তাহলে আমরা করি, এটা একটু মুছে দিই আমি, এটা লাগবে না এখন। ঠিক আছে, এখন হচ্ছে লিখতে পারি এখানে, বা এখান দিয়ে করি বলি, এখানে বা এখানে আমরা লিখতে পারি মুনাফা বা আসল যোগ, এখানে আসল যোগ মুনাফা সমান হচ্ছে কি বলতো? মুনাফা আসল না? মুনাফা আসল। তাহলে লিখতে পারি বা আসল সমান মুনাফা আসল বিয়োগ কি বলতো? মুনাফা। মুনাফা, তাহলে এখন তো মুনাফা আসল, আমি কয় বছরের জন্য মুনাফাটা বের করছি? 3 বছরের জন্য। তার মানে আমি 3 বছরের জন্য মুনাফা আসল লিখতে হবে। 3 বছরের জন্য মুনাফা আসল ছিল যে 1,5,2,0,0 অর্থাৎ 15,200 বিয়োগ কি বলতো? 2,000 কি বলতো? 400। তার মানে লিখতে পারি কত? তার মানে লিখতে পারি যে 2,000 বিয়োগ 15,200। তাহলে লিখতে পারি 12,000 কত বলতো? 12,800। এত টাকা, অর্থাৎ এত টাকা কি করছে? রাখছে না। মাত্র এই আসলটা এর জন্য যা, এর জন্য তা। তাহলে 5 বছরের জন্য আসল পাবা কত? 12,800। আবার 3 বছরের জন্য পাবা কি বলতো? 12,000 কি বলতো? 800। তাহলে বলছে একই কোনো আসল, তাহলে এটা হ্যাঁ বলছে মুনাফার হারটা কত সেটা না? তাহলে মুনাফার হারটা বের করার জন্য আমি লিখতে পারি, ঠিক আছে, আবার সময় হচ্ছে কত বলতো? সময় এন সমান হচ্ছে 3, কারণ আমি 3 বছরের জন্য করতেছি। আসল, আসল পি সমান কত পাইছি? 12,000 কত? 12,800 পাইছি। 12,800 এত টাকা পাইছি। আর মুনাফার হার, মুনাফার হার আর সমান হোয়াট? ওকে, তাহলে আমরা কি জানি? আমরা একটা সূত্র জানি, আই ইকুয়াল, তাহলে আমরা জানি ফুল ফর্ম লিখবা, আজা লিখবা না। অনেকে লিখে এরকম করে লিখে আজা, আজা। এটা লিখলে ভুল, মাথা রাখবা, টিচার অনেক সময় রাখও করতে পারে। এই জন্য পুরাটা লিখবা আমরা জানি। আই ইকুয়াল কি বলতো? পি আর এন। তাহলে আমাকে এইখান থেকে আর মানটা বের করতে হবে। তাই লিখতে পারি যেটা, সেটা হচ্ছে ইয়ে, তাহলে বা আমি লিখতে পারি পি আর এন সমান আই। তাহলে এখানের মধ্যে লিখতে পারি যেটা, আমি এখান দিয়ে লিখতেছি একটু, তাহলে বা আর সমান আই বাই কত? পি এন সমান আই এর মান পাচ্ছি কত? আই এর মান পাইছি 2,400 টাকা। 2,400 টাকা। ঠিক আছে, তাহলে এখানে মধ্যে তুমি চাইলে আই এর মানটা লিখে দিতে পারবা। আই সমান হচ্ছে কত? 2,000 কত? 400 টাকা। তারপরে পি এর মান পাইছি কত? 12,800। 12,800 ইন্টু সময় কত বছর? 3 বছর। তাহলে কত পাচ্ছি? তাহলে 2,400, এটা 4, 2,400 ভাগ কত? 12,200, স্যার 12,800। 12,800 গুণ 3, তাহলে এটা 8 গুণ 3 ইন্টু কত পার্সেন্ট? 100%। তাহলে 100%। তাহলে গুণ কত? 100। তার মানে কত পাচ্ছি? 6.26 কি বলতো? পার্সেন্ট। তার মানে এটা হচ্ছে মুনাফার কি বলতো? হার। আর এটা ছিল কি বলতো? যে আমার এখানের মধ্যে এই আসল ছিল কি বলতো? এই 12,000 কি বলতো? 800 টাকা। বুঝছো? তারপরে এই ধরনের প্রশ্নটা তুমি যখন এই ধরনের প্রশ্ন দেখবা, তখন তুমি অবশ্যই কি করবা? এভাবে করতে হবে। আমি যেভাবে করাইছি একদম ফুল সেভাবে তুমি করে ফেলো। তখন তুমি দেখবে এ ধরনের আরো কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করে দেখবে, তোমার কাছে সহজ মনে হবে। আমি আবার বলেছি, তোমাকে বলতো আরে 5 বছর মুনাফা আসলে এত টাকা, 3 বছরের মুনাফা আসলে এত টাকা, তোমাকে অন্য কোনো সংখ্যা দিতে পারে, কোনো সমস্যা নেই। তখন তুমি কি করবা? সেটা হচ্ছে কি, এইভাবে তো আমি প্রথম দিয়ে লিখছিলাম, যেটা যেটা দরকার তখন দিবে আসল যোগ 5 বছর মুনাফা এত টাকা, আসল যোগ 3 বছর মুনাফা এত টাকা। আর তুমি যেটা করবা, যে কোনো যে দুইটা সংখ্যা তোমাকে দেওয়া থাকবে, সেই দুইটা সংখ্যার মধ্যে অর্থাৎ দুইটা বছরের মধ্যে যে কোনো একটা বের করলে হবে। আমি একটা ধরে আমি কি বললাম, অঙ্কটা আমি করে ফেলছি। বুঝছো?
কারণ এখান থেকে আমি যে আর মানটা পাইছি আর যে পি এর মানটা পাইছি এই জিনিসটা কিন্তু দিন শেষে তুমি লিখে দিতে হবে। অতএব ঠিক আছে, নির্ণয় আসলে এত, মুনাফার হার এত, এইভাবে লিখে দিবে, তখন তোমার অঙ্কটা শেষ হবে। আমাদের অনেক স্টুডেন্ট কি করে, সেটা হচ্ছে এইভাবে, এই যে মানে আর মান যে এখানে পাইছে, আবার পি এর মান যে পাইছে, সে এতটুকু মধ্যে রেখে দেয় না। তুমি এগুলো ফুল সুন্দর করে লিখে দাও। অতএব, এবার আমি দেখা দিচ্ছি, অতএব নির্ণয় আসল, আসল কত টাকা, আসল পাইছি যে, নির্ণয় আসল পাইছি যে কত টাকা, 12,000 টাকা, 12,800, 12,800, এবং মুনাফার হার, মুনাফার হার পাইছি কত, 6.25%। তখন তুমি এভাবে ব্যাগের মতো আনসারটা লিখে দিবা, বুঝছো? তখন তুমি, তখন দেখবা যে টিচার একদম ইজিলি, মানে খুবই উনি কাটতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবে, বলতে না স্টুডেন্টটা ভালো লিখে এভাবে লিখতে হবে, বুঝছো? তাহলে সো তুমি এই জিনিসটা করতে হবে ভালো করে, মাথায় থাকবে না। তাই হোক তুমি বুঝতে পারছো। তো বুঝলে অবশ্যই তুমি কমেন্ট করবা, কারণ কমেন্ট না করলে আমি তো বুঝতে পারবো না তুমি বুঝছো কি বুঝো নাই। বুঝলেও কমেন্ট করবা, না বুঝলে কমেন্ট করবা। ইভেন কি তুমি কোথা থেকে তুমি দেখতেছো, তুমি সেটাও তুমি কমেন্ট করে জানিয়ে দিবা যে আমি এই স্কুল থেকে দেখতেছি। ঠিক আছে, তখন আমার থেকে খুবই ভালো লাগবে, না স্টুডেন্টরা ক্লাস করতেছে। ঠিক আছে, ওকে ফাইন, এটা তুলে নাও। আচ্ছা, তো তোলা যদি শেষ হয়ে যায়, তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, ভালোভাবে করবা। এরপর আমরা কি করবো, পরবর্তী আমরা কি করবো, অঙ্কটা আমরা করবো। ঠিক আছে, এর আগে আমি একটু মুছে নিই। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো এই অঙ্কটা। এখন হচ্ছে গিয়ে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় একটা, মানে মজার একটা অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটা হচ্ছে কি কি বলতো, যে এটা, যে একটি ঘড়ি বিক্রয় করে উৎপাদনকারী 25%, পাইকারি বিক্রেতা 20%, এবং খুচরা বিক্রেতা 15% কি করে লাভ করে। ঘড়িটির খুচরা বিক্রয় মূল্য এত টাকা হলে ঘড়িটির উৎপাদন খরচ ও সাধারণ লোকজনের জন্য মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে। অনেক বড় একটা প্রশ্ন মনে হচ্ছে না, কিন্তু প্রশ্নটা অনেক কিন্তু সহজ। আমি জাস্ট প্রথমে একটা বুঝে, এখানে বলছে, এখানে তুমি কি পাবা, এখানে পাবা যে, এর বাবা যে তোমার উৎপাদনকারী। ঠিক আছে, আমি জাস্ট কত কয়টা সিকোয়েন্স তোমাকে বুঝে, এখানে পাবা তুমি উৎপাদনকারী, উৎপাদনকারী। তারপর তুমি কি করবা, উৎপাদনকারী বলতে মনে করো আমি কি করবো, সেটা হচ্ছে গিয়ে সবজি করি। তো সবজি কি করে বলতো, এই সবজি কে চাষ করে, অবশ্যই সবজি চাষ করে যারা কৃষকরা। তো কৃষকরা হচ্ছে কি বলতো উৎপাদনকারী। তো কৃষকদের থেকে কে, মনে করো একজনে নিয়ে যায়, ঠিক আছে, বড় একটা ট্রাক এনে, ঠিক আছে, অনেকগুলি সবজি একসাথে নিয়ে যাবে, তখন আমি তাকে বলবো পাইকারি। ঠিক আছে, এই পাইকারি, তাকে কি বলা হয়, পাইকারি বলা হয়। ঠিক আছে, এবার পাইকারি থেকে কি করবে, সেটা হচ্ছে গিয়ে, যে মনে করো এখানে বলছে, এখানে কি দেওয়া আছে, উৎপাদনকারী, পাইকারি, আর হচ্ছে খুচরা বিক্রেতা। তো খুচরা বিক্রেতা কারা, যেমন দেখবা যে এই পাইকারি থেকে, ঠিক আছে, ওই যে আমাদের, আমরা যেখান থেকে বাজার করি, ঠিক আছে, যারা বাজারের মধ্যে বসে তারা হচ্ছে খুচরা বিক্রেতা। অর্থাৎ দেখবা যে পাইকারি সবজি, যখন তুমি কি করবা, কৃষকের কাছে যাবা, তখন কৃষক একটা দুটো বিক্রি করবে না, এটা অনেকগুলি একসাথে বিক্রি করে। আর অনেকগুলি যখন একসাথে নেয়, তখন সেটা হচ্ছে পাইকারি। ঠিক আছে, আর তখন পাইকারি থেকে যখন একজন নিয়ে এসে, মানে আমি নিয়ে আসি, এইবার কি করলাম, একটা দুইটা করে আমি কিনতেছি, তখন সেটাকে বলা হচ্ছে কি বলতো, সেটা বলা হচ্ছে খুচরা। তাহলে ঠিক বলতো, এই যে খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতা। ঠিক আছে, বিক্রেতা। এবার খুচরা বিক্রেতা কি করবে, কার কাছে বিক্রি করবে, সেটা হচ্ছে সাধারণ জনগণের কাছে বিক্রি করবে। তার মানে হচ্ছে কি বলতো, এই যে সাধারণ জনগণ, সাধারণ কি বলতো জনগণ, জনগণ কি করবে, পাবে। বুঝছো? তার মানে এই প্রশ্নের মধ্যে আমার আছে উৎপাদনকারী, আছে পাইকারি, আছে খুচরা বিক্রেতা, আছে কি বলতো সাধারণ কি বলতো জনগণ। তো বলা হচ্ছে গিয়ে একটি গড়ি বিক্রয় করে উৎপাদনকারী কত পার্সেন্ট কি করে, সেটা হচ্ছে 25% লাভ করে। তার মানে যে আমি সবজি বাদ দিলাম, এখন মনে করো সেটা হচ্ছে গিয়ে যে আমার ঘড়ি বা কলমই ধরলাম। ঠিক আছে, এখানে ঘড়ি দিছে, আমি এখানে কলম ধরতেছি, এই কলমটা আমি উৎপাদন করে আমি বিক্রি করছি না। তো বিক্রি করে যে আমি কি বললাম, লাভ করছি কত পার্সেন্ট, আমি 20% আমি লাভ করছি। তাহলে 20% কি করছে, উৎপাদনকারী লাভ করছে। এরপরে কত পার্সেন্ট, আচ্ছা উৎপাদনকারী লাভ করছে 25%। এরপরে কত,
20% লাভ করছে কে? পাইকারি। খুচরা বিক্রেতা লাভ করছে কত? এই যে কি বলতো 15 কি বলতো পার্সেন্ট। ঠিক আছে, তার মানে এ 20% লাভে একটা পণ্য ছেড়ে দিচ্ছে এর কাছে, আবার সে কি করে 20% লাভে এর কাছে কি করছে একটা পণ্য ছেড়ে দিচ্ছে, আবার সে কি 15% লাভ করে কি বলতো জনগণের কাছে কি বলতো ছেড়ে দিয়েছে। তো বলা হচ্ছে গিয়ে এই জিনিসটা কিন্তু বলা হচ্ছে গিয়ে স্যার দেখো 25% মানে হচ্ছে সে 100 টাকার মধ্যে একটা পণ্য যদি 100 টাকা হয়, 100 টাকা হয়, সে কি করতেছে বিক্রি করতেছে 125 টাকা। এরও সেম, সে যদি 100 টাকা দিয়ে যদি কিনে, 100 টাকা সে যদি কিনে, সে বিক্রি করবে কত? 120 টাকা। এও একই, সে যদি কি করে, সে হচ্ছে 100 টাকা দিয়ে একটা পণ্য কিনে, সে বিক্রি করবে কত? 115 কি বলতো টাকা কি করে বিক্রি করবে কার কাছে? সাধারণ জনগণের কাছে। ঠিক আছে, তার মানে এ হচ্ছে বেসিক কনসেপ্ট। আরেকটা জিনিস মাথা রাখবা, যে এ কি করে বিক্রি করবে না, তার মানে এ হচ্ছে কি বলতো বিক্রয়, এটা হচ্ছে বিক্রয় করবে। আর তাহলে কার কাছে বিক্রি করবে? পাইকারি কাছে না। এই জন্য আমরা বলতে পারি যেটা পাইকারির ক্রয় মূল্য সেটা কি বলতো উৎপাদনকারী কি বলতো বিক্রি মূল্য। এই জন্য আমরা এখান থেকে আসি, যেটা সাধারণ জনগণের কি বলতো ক্রয় মূল্য, সেটা খুচরা বিক্রেতা কি বিক্রয় মূল্য। খুচরা বিক্রেতা এর থেকে কিনে, যেটা এর বিক্রয় মূল্য সেটা এর কি বলতো ক্রয় মূল্য। আবার এ যেহেতু এর থেকে কিনে, যে যেটা এর কি বলতো বিক্রয় মূল্য সেটা এর কি বলতো সেটা হচ্ছে ক্রয় মূল্য। বুঝছো? তাহলে এই বেসিক কনসেপ্টটা তোমাকে মাথা রাখতে হবে, যেটা এর বিক্রয় মূল্য সেটা এর ক্রয় মূল্য, যেটা এর বিক্রয় মূল্য সেটা এর ক্রয় মূল্য, যেটা এর কি বলতো বিক্রয় মূল্য সেটা এর কি বলতো ক্রয় কি বলতো মূল্য। তো আমাকে দিন শেষে কি বলছে? দিন শেষে বলছে খুচরা খুচরা বিক্রয় মূল্য হচ্ছে কি বলতো এত টাকা, তার মানে এত টাকা খুচরা সে কি করছে বিক্রি কি বলতো করছে। আচ্ছা, আমাকে প্রশ্ন মতো জানতে চাইছে কি গড়িটির উৎপাদন খরচ কত ছিল, সেটা আমাকে কি করতে বের করতে হবে। আমার আমার গড়িটির উৎপাদন খরচ কত আমি সেটা জানি না। আবার সাধারণ জনগণ লোকজনের জন্য মূল্য কত শতকরা, মানে সাধারণ জনগণ কত টাকা দিচ্ছে কিনছে আমি সেটাও জানি না। তুমি আমাকে একটা জিনিস বলো তো, সাধারণ জনগণ কত টাকা কিনছে, যেটা এর বিক্রয় মূল্য সেটা তো কি বলতে এর ক্রয় মূল্য না। তার মানে এ এ যেমন হচ্ছে গিয়ে এই যে গরিব খুচরা বিক্রয় মূল্য 690 টাকা, তার মানে সাধারণ জনগণ কত টাকা দিয়ে কিনতেছে বলতো 690 টাকা দিয়ে একটা জিনিস কিনতেছে। যখন সাধারণ জনগণ 690 টাকা দিয়ে একটা জিনিস কিনতেছে, তখন বলতেছে এ উৎপাদন করছে অ্যাকচুয়ালি কত টাকা পড়ছে সেটা তোমাকে কিন্তু বের করতে বলছে। তাহলে আমরা কি করবো ধাপে ধাপে এগুলি বের করবো, কিন্তু এর মধ্যে বেসিক ছিল এটা। এটা খুবই মজার একটা অঙ্ক। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা তোমরা করবা, হয়তো তোমার থেকে মনে হচ্ছে জটিল, কিন্তু দেখবা যে একদম কি বলতো সহজ মনে হবে। ঠিক আছে, তাহলে প্রথম আমরা কি করি, প্রথম আমরা যে উৎপাদনকারী থেকে যাই। ঠিক আছে, তো উৎপাদনকারী ক্ষেত্র থেকে যদি আমরা প্রথম যাই, তাহলে প্রথম কিন্তু আমরা বলতে পারি না যে কত টাকা আমার ক্রয় মূল্য ছিল, আমি বলতে পারি না। ঠিক আছে, এই জন্য আমরা কি করবো মনে করি আমরা একটা ক্রয় মূল্য কি করবো আমরা ধরবো। ঠিক আছে? তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে আমার এই যে যত পার্সেন্ট আছে 25%, 20% এবং কি বলতো 15%, এটা ধরে আমাকে কিন্তু বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে কার? খুচরা পর্যন্ত। যেমন যেহেতু কেন করতে হবে, কারণ যেহেতু আমার 690 টাকা কার দেওয়া আছে, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমি প্রথম যে পার্সেন্টেজটা আছে সেই পার্সেন্টেজটা থেকে আমি বিক্রয় মূল্য বের করবো। ঠিক আছে, কোথা থেকে ধরে? এখান থেকে উৎপাদন খরচ। আমি উৎপাদন খরচ আমি কত জানি না, এই জন্য আমি মনে করি। ঠিক আছে, মনে করি যে উৎপাদন উৎপাদন খরচ খরচ হচ্ছে গিয়ে কত টাকা? 100 টাকা আমি ধরলাম কত। এবার 100 টাকা যেহেতু সে উৎপাদন খরচ করছে, তার মধ্যে কত পার্সেন্ট সে লাভ করছে? সেটা হচ্ছে 25% সে কি করছে লাভ করছে। 25% লাভে উৎপাদনকারীর বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে 100 কত? 100+25 সমান হচ্ছে কি বলতো 125 কি বলতো টাকা। আমি প্রথমে বলছিলাম
যেটা উৎপাদনকারীর বিক্রয় মূল্য সেটা কি বলতো পাইকারি কি বলতো ক্রয় মূল্য। তাহলে লিখতে পারি সুতরাং পাইকারির ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা 100 কি বলতো 25 কি বলতো টাকা। তার মানে ওই ঘড়িটা পাইকারি কি করলো 125 টাকা দিয়ে কি বলতো কিনলো। আবার 125 টাকা দিয়ে কেনার পরে সে কত পার্সেন্ট লাভ করছে? সে 20% লাভ করছে। দেখো এর মধ্যে কত 20% লাভ করছে। লিখতে পারি যে 20% লাভে পাইকারির পাইকারির বিক্রয় মূল্য হচ্ছে কত 125 এর, ঠিক আছে। 125 কত পার্সেন্ট বলছে সেটা হচ্ছে কি 20%, তার মানে 20 ভাগ কি বলতো 100। তাহলে এখন কত হচ্ছে আমরা যদি দেখি যে ক্যালকুলেটর মধ্যে তুলে দেখি 125 যোগ তাহলে কত ওভারঅল কত আসে সেটা হচ্ছে 100 কত 25 যোগ 25 টাকা। তারপরে 125-এর 20% হচ্ছে গিয়ে 25 টাকা সমান 150 টাকা। আর এটা হচ্ছে গিয়ে পাইকারি কি বলতো বিক্রি মূল্য, ঠিক আছে। এটা হচ্ছে পাইকারি কি বলতো বিক্রি মূল্য। পাইকারি 20% লাভ করলে কত টাকার মধ্যে 125 টাকার মধ্যে 20% লাভ করলে হয় কি বলতো 150 টাকা দিয়ে সে কি করবে বিক্রি করবে, ঠিক আছে। তাহলে আবার কি করতে হবে সেটা হচ্ছে কি যেটা পাইকারি বিক্রি মূল্য সেটা কি বলতো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এই জন্য লিখতে পারে কি বলতো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান 100 কত টাকা 50 টাকা। কারণ আমরা প্রথম দিয়ে গেছিলাম সেটা হচ্ছে যেটা আহ পাইকারি বিক্রি মূল্য সেটা খুচরা বিক্রেতা কি বলতো ক্রয় মূল্য। ওকে, আচ্ছা। তো এখন দেখো তো আমাদের কি বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে যে সেটা হচ্ছে যেহেতু খুচরা বিক্রেতার বিক্রি মূল্য দেওয়া আছে তার মানে আমি দেখবো যে 150 টাকা কিনে যে 15% যদি লাভ করে তাহলে 15% লাভে যে সেক্ষেত্রে যে কত টাকা বিক্রি করে, কত টাকার মধ্যে 150 টাকা কিনে যদি 15% লাভ করে তাহলে লিখতে পারি 150 যোগ তারপরে এখানে লিখতে পারবে তাহলে বিক্রয় মূল্য সমান 150 যোগ কত টাকার মধ্যে 150 টাকার মধ্যে, তাহলে 150 গুণ কত পার্সেন্ট লাভ করবে সেটা হচ্ছে গিয়ে তোমার যে 15% লাভ করবে এই জন্য 15 ভাগ কি বলতো 100। তাহলে এখন যদি কি করি আমরা যদি 150-এর 15% যদি বের করি 150-এর 15% এটা ক্যালোরির মধ্যে টিভি সেটা হচ্ছে 150 প্লাস তাহলে কত আসতেছে সেটা হচ্ছে কি 172.5 টাকা আসতেছে। তার মানে 150 এর 15% হচ্ছে গিয়ে তোমার 22.5 টাকা। তার 22.5 টাকা যদি 150-এর সাথে যোগ করি তাহলে 100 কি বলতো 72 টাকা এটা আসবে। বুঝছি বলছি। তার মানে এখন আমাকে এই জিনিসটা কেন করলাম বিক্রয় মূল্য কেন করলাম কারণ হচ্ছে আমার দেখো এখানের মধ্যে প্রশ্নের মধ্যে বিক্রয় মূল্য খুচরো বিক্রেতার বিক্রয় মূল্যটা দেওয়া আছে, অর্থাৎ যেটা আমরা গ্রাহক পর্যায়ে আমরা করি। ওকে, যেমন দেখো প্রশ্ন মধ্যে গেছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে আর এখানের মধ্যে আমার আমি কি করলাম বিক্রয় মূল্য বের করলাম, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা বের করতে পারি এবার কি করব সেটা হচ্ছে কি আমরা উল্টো পাবো যাবো, ঠিক আছে। অর্থাৎ প্রথমে আমরা কি করছিলাম সেটা হচ্ছে আমরা জানি না যে উৎপাদন খরচ কত ছিল এই জন্য আমরা 100 টাকা ধরেছিলাম। 100 টাকা ধরে আমি 25% করলাম তাহলে 125 টাকা পাইলাম, অর্থাৎ বিক্রি করছে কার কাছে পাইকারি কাছে, এই জন্য যেটা পাইকারি ক্রয় মূল্য সেটা হচ্ছে কি বলতো যে উৎপাদনকারীর বিক্রয় মূল্য। এরপর আবার কি করলাম যে পাইকারি যেহেতু 125 টাকা দিয়ে কিনেছিল তাহলে কত পার্সেন্ট লাভ করছে 20% লাভ করছে। তাহলে 20% লাভে সে যখন বিক্রি করছে 150 টাকা অর্থাৎ ওইখানে 25 টাকা লাভ করছে। ওকে ফাইন, তাহলে এভাবে আমরা কি করলাম এই খুচরা বিক্রেতার আমরা বিক্রয় মূল্যটা বের করলাম, ঠিক আছে। তাহলে এই জিনিসটা মাথা রাখবা। আর আমরা একটা জিনিস জানি যেটা সেটা হচ্ছে গিয়ে যে যেটা খুচরা বিক্রেতা করা হলো সেটা হচ্ছে কি কি বলতো যে তোমার হচ্ছে গিয়ে পাইকারি বিক্রি হলো, ঠিক আছে। আচ্ছা, তো এবার দেখি আমরা সেটা হচ্ছে এখন যেহেতু আমাদের কি করতে হবে খুচরা বিক্রেতা কত টাকা দিয়ে মানে কি একটা জিনিস ক্রয় করছে সেটা আমাদের বের করতে হবে। এই জন্য লিখতে পারি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 172.5 টাকা হলে সেক্ষেত্রে ক্রয় মূল্য কত টাকা ছিল বলতো তোমরা জানো যে এটা 150 টাকা, ঠিক আছে। তার মানে লিখতে পারি যে ক্রয় মূল্য ছিল কি বলতো 150 টাকা। কেন আমরা জানি যে পাইকারি যেটা বিক্রয় মূল্য সেটা হচ্ছে গিয়ে খুচরা বিক্রেতার কি বলতো ক্রয় মূল্য 150 টাকা। তাহলে সুতরাং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য সমান
টাকা হলে ক্রয় মূল্য হবে 150 ভাগ কত, 150 ভাগ 172.5 টাকা, কারণ আমরা একের মধ্যে আসতে ভাগ করতে হয়। ঠিক আছে, এবার দেখো তো প্রশ্নে কি দেওয়া আছে, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে, তার বিক্রয় মূল্য কত, সেটা হচ্ছে কি 690 টাকা। ঠিক আছে, 670 টাকা হলে 90 টাকা হলে ক্রয় মূল্য হবে 150 গুণ 690 ভাগ 172 কি বলতো 5। তারপরে আমি যদি ক্যালকুলেটর যদি আমি বের করি, তাহলে তোমরা ক্যালকুলেটর বের করবে, তাহলে কত পাবা, সেটা হচ্ছে গিয়ে 600 টাকা পাবা। ঠিক আছে, তারপরে কত আসবে, সেক্ষেত্রে আসবে 600 টাকা। ওকে ফাইন, তাহলে এত টাকা, এটা হচ্ছে গিয়ে খুচরা বিক্রেতার কি বলতো ক্রয় মূল্য, অর্থাৎ ঘড়িটা কিন্তু খুচরা বিক্রেতা কি করলো 600 টাকা কিলো তো কিনলো, কিন্তু আমাকে এখানে দেখো বের করতে বলছে উৎপাদন খরচ। তাহলে উৎপাদন খরচ বের করার জন্য আমার কি করতে হবে, সেটা হচ্ছে গিয়ে পাইকারি ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে এবার আমরা কি করবো, পাইকারি ক্রয় মূল্যটা বের করবো। তা কিভাবে ক্রয় মূল্য বের করবো, এই যে আমরা খুচরা বিক্রেতা যেভাবে আমরা ক্রয় মূল্যটা বের করছি, আমরা পাইকারি ক্রয় মূল্যটা কি বলতো একইভাবে কি করবো বলতো বের করবো। ঠিক আছে, তাহলে জিনিসটা মাথায় রাখবা। তো আমি এখানে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কি, আসলে আমি ক্লাসটা যখন নিয়েছিলাম তখন আমাদের সাউন্ডের প্রবলেম হয়েছিল, তো আমি এক্সট্রা ভাবে সাউন্ডটা আবার যুক্ত করে দিয়েছি। ঠিক আছে, এই জিনিসটা তবুও তোমরা আমি বুঝে দিচ্ছি, কিন্তু তোমাদের কোথাও কোথাও সমস্যা হয়েছে সেটা কিন্তু আমি বুঝে দিচ্ছি। তো একইভাবে এবার আমরা কি করবো, সেটা হচ্ছে কি, যেহেতু আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করছি, একইভাবে আমরা কি করব, এবার হচ্ছে গিয়ে পাইকারি কি করব, যে আমরা ক্রয় মূল্য কি করবো বের করবো। ঠিক আছে, পাইকারি ক্রয় মূল্য বের করবো, এই জন্য আমি কি করতে হবে, এই যে পাইকারি ক্রয় মূল্য বের করার জন্য কি লাগবে, অবশ্যই পাইকারি কত বিক্রয় মূল্যটা লাগবে। ঠিক আছে, তাহলে পাইকারি বিক্রয় মূল্য কত পাইছে, এই যে 600 টাকার, আমি এখানে এখন লিখি নেই, এই যে পাইকারি অর্থাৎ যেটা হচ্ছে গিয়ে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, সেটা হচ্ছে পাইকারি কি বলতো বিক্রয় মূল্য। ওকে, কিছুক্ষণ পর লিখে দিব, আমরা অঙ্কটা শুরু করলে কিছুক্ষণ পর আমি লিখে দিব। ঠিক আছে, তাহলে আমরা এই যে এখানের মধ্যে আমি বলতেছিলাম যে মেইনলি হচ্ছে গিয়ে যে তোমার 20% লাভ করছে। ঠিক আছে, এই যে এখন আমি লিখতেছি সেটা হচ্ছে গিয়ে পাইকারি ক্ষেত্রে। ঠিক আছে, আমরা পাইকারি ক্ষেত্রে, তো তুমি প্রথম দিয়েও কিন্তু লিখতে পারতে, যে আমি যে লিখছি 15%-এর নিচে যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। ঠিক আছে, তো তুমি চাইলে লিখতে পারতা খুচরা বিক্রেতার ক্ষেত্রে, এভাবে তুমি করতে পারো চাইলে। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি যে পাইকারি ক্ষেত্রে বিক্রয় মূল্য কত টাকা, বিক্রয় মূল্য যদি 150 টাকা হয়, তাই ক্রয় মূল্য সেক্ষেত্রে কত ছিল, ক্রয় মূল্য ছিল যে কত টাকা বলো তো, তোমরা বলে 125 টাকা। তার মানে লিখতে পারি যেটা, সেটা হচ্ছে গিয়ে বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য কত, 150 টাকা হলে ক্রয় মূল্য ছিল 125 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে, ওই যে ভাগ হবে, আমরা বলছি একের মধ্যে যখন আসবে তখন ভাগ হবে, তাহলে 125 ভাগ কত, 150। সুতরাং এবার কি লাগবে, যে বিক্রয় মূল্য কত, যে সেটা 600 টাকা। কেন 600 টাকা, আর হচ্ছে আমরা বলছিলাম যেটা পাইকারির বিক্রয় মূল্য, সেটা হচ্ছে কি কি খুচরা বিক্রেতা ক্রয় মূল্য। খুচরা বিক্রেতা ক্রয় মূল্য যেহেতু কত টাকা, 600 টাকা পাইছি, এই জন্য লিখতে পারি পাইকারির বিক্রয় মূল্য 600 টাকা হলে খুচরা বিক্রেতা ক্রয় মূল্য হবে 125 গুণ 600 ভাগ কি বলতো 100 কি বলতো 50। তাহলে ক্যালকুলেটর যদি ইউজ করি, দেখো ক্যালকুলেটর মধ্যে বের করো, আমি আবার বলেছি, সেটা হচ্ছে গিয়ে যেটা পাইকারির বিক্রয় মূল্য, সেটা খুচরা বিক্রেতার কি বলতো ক্রয় মূল্য। আমি প্রথম দিকে কিন্তু বেসিকটা পড়েছি, তো ওকে ফাইন, আমরা ক্যালকুলেশন করি কত টাকা পাইছি, 500 টাকা পাইছি। ঠিক আছে, আচ্ছা, এই যে এখানে আমি লিখে দিচ্ছি এখন, সেটা হচ্ছে যেটা পাইকারির কি বলতো পাইকারির ক্রয় মূল্য, সেটা খুচরা বিক্রেতা কি বলতো যেটা পাইকারির বিক্রয় মূল্য, সেটা পাইকারি খুচরা বিক্রেতা ক্রয় মূল্য। তার মানে আমি লিখতে পাইকারি কি বলতো বিক্রয় মূল্য হচ্ছে কত বলতো, পাইকারি বিক্রয় মূল্য হচ্ছে গিয়ে এখানের মধ্যে কত 600 টাকা। ওকে, 600 টাকা। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, পাইকারি কিন্তু ক্রয় মূল্য পাই গেছি এখন কিন্তু, তাই পাইকারি ক্রয় মূল্য কত 500 টাকা। তাহলে এই পাইকারি ক্রয় মূল্য 500 টাকা যদি হয়, এটা কার বিক্রয় মূল্য, অবশ্যই উৎপাদনকারী বিক্রয় মূল্য। ঠিক আছে, তার মানে আমরা এখানের মধ্যে চাইলে আমরা এটা উল্লেখ করে দিতে পারি, আর তুমি কি করবা লিখবা যে সেটা সুতরাং উৎপাদনকারীর বিক্রয় মূল্য কত টাকা বলতো 500 টাকা। ঠিক আছে, এই জিনিসটা তুমি চাইলে লিখে দিতে পারবা উৎপাদনকারীর বিক্রয় মূল্য। তাহলে সুতরাং লিখতে পারি উৎপাদনকারীর কি বলতো বিক্রয় মূল্য, উৎপাদনকারীর বিক্রয় মূল্য সমান 500 টাকা, 500 কি বলতো টাকা। ওকে, এরপর এখন আমাকে কি করতে হবে, আমাকে বলছে উৎপাদনকারীর ক্রয় মূল্য কত ছিল, অর্থাৎ ঘড়িটির
তৈরি করতে কত টাকা লাগছে। আবার একইভাবে উৎপাদনকারীর ক্ষেত্রে লিখবে উৎপাদনকারীর ক্ষেত্রে, উৎপাদনকারীর ক্ষেত্রে তার মানে কি লিখতে পারি, এই যে উৎপাদনকারী আমরা প্রথম কি করছিলাম, উৎপাদন খরচ 100 টাকা ধরছিলাম, তাহলে লিখতে পারি বিক্রয় মূল্য 100 কত টাকা হলে, 25 টাকা হলে, তাহলে 125 টাকা হলে লিখতে পারি বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য, দ্যাট মিনস উৎপাদন খরচ, ঠিক আছে। ক্রয় মূল্য মানে কি বলতো, উৎপাদন খরচ, ঠিক আছে। এখানে মাথা রাখবে, তুমি চাইলে উৎপাদন খরচও লিখতে পারো, তাহলে উৎপাদন খরচ তো কত টাকা, 100 টাকা। তুমি এখানে ক্রয় মূল্য না লিখে উৎপাদন খরচ লিখতে হবে। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে উৎপাদন খরচ হবে কত টাকা, 100 ভাগ কত, 125 টাকা। তাহলে আমরা পাইছি আর টাকা দিই যে উৎপাদনকারী বিক্রয় মূল্য পাইছে 500 টাকা, তাহলে লিখতে পারি বিক্রয় মূল্য 500 টাকা হলে উৎপাদন খরচ হবে 100 গুণ 500 ভাগ কি বলতো 100 কি বলতো 25। ওকে, তাহলে এবার যদি আমরা কাটারি করি, কাটারি যদি করি তাহলে আমরা কত পাচ্ছি, 400 মেবি, ঠিক আছে। তোমরা ক্যালকুলেটরের মধ্যে করো, সেটা হচ্ছে কত টাকা, 400 কি বলতো টাকা। ওকে ফাইন, তাহলে 400 টাকা পাইলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি বলতো উৎপাদন কি বলতো খরচ। ওকে, এটা হচ্ছে উৎপাদন খরচ। সুতরাং কি বলতো উৎপাদন খরচ, উৎপাদন খরচ হচ্ছে কত টাকা, 400 টাকা। কিন্তু একটা দেখাও তো, একটা জিনিস দেখো তো, সেটা হচ্ছে প্রশ্ন তোমাকে কি বলছে, প্রশ্নে তোমাকে বলছে গরুটির উৎপাদন খরচ কত, তাহলে উৎপাদন খরচ পাইছে কত, 400 টাকা, এবং সাধারণ লোকজনের জন্য মূল্য শতকরা কত, অর্থাৎ সাধারণ লোকজন কারা, যে আমরা হলাম সাধারণ লোকজন, অর্থাৎ আমরা কত টাকা দিয়ে কিনেছিলাম। দেখো তো, আমরা বলছিলাম যেটা খুচরা বিক্রেতা বিক্রি করে সেটা আমরা কিনি, অর্থাৎ আমরা দোকান থেকে যে জিনিসগুলি কিনি সেটা হচ্ছে, তাহলে আমরা খুচরা, খুচরা মানে একটা দুটো করে আমরা কিনি। তার মানে বলছে এই যে আমরা কিনছি কত টাকা দিয়ে, বলতো 600 টাকা দিয়ে কিনছি, কিন্তু দেখো তো আমরা 600 টাকা দিয়ে কিনি, আমরা কিনছি 690 টাকা দিয়ে, ঠিক আছে। তো 690 টাকা দিয়ে, কিন্তু দেখো তো উৎপাদন খরচটা কত টাকা, উৎপাদন খরচটা হচ্ছে গিয়ে 400 টাকা। তার মানে তুমি নিজেই চিন্তা করো, একটা জিনিস 400 টাকা দিয়ে তৈরি করে বিক্রি করছে কত টাকা, 690 টাকায়, তাহলে কত টাকা বেশি হয়েছে সেটা আমরা এখন বের করবো, ঠিক আছে। আমরা কত টাকা বেশি হয়েছে সেটা আমরা কি করবো, বের করবো। ওকে, আমরা সেটা এখন বের করবো। তাহলে দেখো তো, একটা পণ্য আমরা কত টাকা কিনলাম, সেটা হচ্ছে গিয়ে 690 টাকা দিয়ে কিনছি, যখন এটার উৎপাদন খরচ ছিল কত, 400। আমি এখানে বলছি, আবার বলেছি, যখন তোমাকে এই ধরনের অঙ্ক বলবে তখন তুমি জানো না উৎপাদন খরচ কত ছিল। এই যে 700 টাকা যে আমরা বের করলাম, এই জন্য প্রথম তুমি কিন্তু উৎপাদন খরচ 100 টাকা ধরে, এই যে কয়টা লাভ আছে, তিনটা লাভ আছে, একটা হচ্ছে কি কত পার্সেন্ট, একটা হচ্ছে 25%, একটা হচ্ছে 20%, একটা হচ্ছে কি বলতো 15% লাভ। তার মানে তুমি তিনোটা লাভ ধরে একদম শেষ পর্যন্ত যাবা, অর্থাৎ যার বিক্রি মূল্য দেওয়া আছে সে পর্যন্ত তুমি যাবা। যেমন দেখো এখানের মধ্যে খুচরা বিক্রেতার বিক্রি মূল্য 690 টাকা দেওয়া আছে বিদায় আমরা কি করলাম, সেটা হচ্ছে প্রথম উৎপাদন খরচ 100 টাকা ধরে 25% লাভে বিক্রি মূল্য বের করলাম। আবার যেটা উৎপাদন খরচ বিক্রি মূল্য, সেটা হচ্ছে পাইকারি ক্রয় মূল্য 125 টাকা। আবার 125 টাকার মধ্যে সে কত পার্সেন্ট লাভ করছে, 20% লাভ করছে, তার মানে সে 150 টাকায় বিক্রি করছে। আর এই 150 টাকা বিক্রি মূল্য হচ্ছে পাইকারি, তাহলে খুচরা বিক্রেতা সেটা ক্রয় মূল্য। তো খুচরা বিক্রেতা আবার কত পার্সেন্ট, 15% লাভ করে সে 490 টাকা কি করলো, বিক্রি করলো, অর্থাৎ 690 টাকায় বিক্রি করলো। এই জন্য 15% লাভে কত টাকার মধ্যে 15% লাভ করছে, 150 টাকার মধ্যে 15% লাভে তার কত আসছে, অর্থাৎ 22 টাকা লাভ, 22.5 টাকা লাভ করছে। দ্যাট মিনস সে একটা জিনিস 150 টাকা বিক্রি মানে কিনে তোমার 172 টাকায়, 72.5 টাকা কি করলো, সেটা হচ্ছে কি সে বিক্রি করলো। তারপরে আমরা এইভাবে কি করলাম, এই বিক্রয় মূল্যটা ধরে আমরা ক্রয় মূল্যের দিকে কি করলাম, এগিয়ে দিলাম। তাহলে প্রথমে আমরা কি করলাম, প্রথম আমরা 100 টাকা ধরে সামনের দিকে এগিয়ে গেলাম, অর্থাৎ যার বিক্রয় মূল্য দেওয়া আছে সেই পর্যন্ত আমরা গেলাম। এরপরে সেই বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য, ঠিক আছে, অর্থাৎ এইভাবে আমরা কি করলাম, খুচরার ক্রয় মূল্য বের করলাম, পাইকারি ক্রয় মূল্য বের করলাম, তার হচ্ছে বলতো উৎপাদনকারী কি বলতো ক্রয় মূল্য। তাহলে এখানের মধ্যে আমার দুইটা স্টেপ, একটা হচ্ছে গিয়ে প্রথমে 100 টাকা উৎপাদন খরচ ধরে একদম খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য পর্যন্ত গেছি। আবার সেই বিক্রয় মূল্য ধরে আমরা খুচরা বিক্রেতার ক্ষেত্রে, পাইকারি ক্ষেত্রে, তারপর কি বলতো উৎপাদনকারীর ক্ষেত্রে কি করলাম বলতো আমরা করলাম, ঠিক আছে। তাহলে এই জিনিসটা তোমাকে কি করতে হবে, ঠিক আছে, ভালো করে করতে হবে, বুঝছো বলছি। তার মানে এখন আমাকে বলছে কি বলতো, লোকজনের জন্য মূল্য শতকরা, অর্থাৎ সাধারণ লোকের কত পার্সেন্ট সে কি করলো, সেটা হচ্ছে লাভ করলো, এটা কি করতে হবে, বের করতে বলছে।
ঠিক আছে, তাহলে আমরা করবো। আমি আরেকটা দিয়ে বলছিলাম যেটা, একটা জিনিস তুমি 400 টাকা দিয়ে যখন উৎপাদন করছে, তখন সেটা হচ্ছে কত, তোমার 690 টাকায় বিক্রি করছে। তাহলে তুমি দেখো কত টাকা বৃদ্ধি হচ্ছে। তা তুমি নিশ্চয় তুমি জানো 690 থেকে যে 400 টাকা 290 টাকায় বৃদ্ধি হয়েছে। এই 290 টাকাতে বলছে শতকরা কিন্তু প্রকাশ করতে বলছে, তাই আমরা কি করবো এটা করবো। ঠিক আছে, একটু দেখো আমি করাচ্ছি। তো আমি সবসময় বলি সেটা হচ্ছে আমাদের সাথে ডেফিনেশনের সাথে তোমরা সবসময় থাকো। আমরা যে কোনো জিনিস আমরা হেল্প করবো, কিন্তু কথা হচ্ছে গিয়ে তোমরা আমাদেরকে সময় দিতে হবে। তো আমি এখানে লিখছি সাধারণ লোকজনের মূল্য বৃদ্ধি পেয়েছে কত টাকা, 690 বিয়োগ 400 সমান কত, 290 টাকা। ঠিক আছে, তাই 200 কত বলতো, 90 টাকা বিয়োগ যদি করি 400, তাহলে কত পাচ্ছি, সেটা হচ্ছে 290 টাকা। এই 290 টাকা বলতো কত টাকার মধ্যে বৃদ্ধি পেয়েছে, 400 টাকার মধ্যে বৃদ্ধি পেয়েছে। কারণ শতকরা প্রকাশ করতে হবে, তাই জন্য লিখতে পারি যে 400 টাকায় বৃদ্ধি পাই 200 কি বলতো 90 টাকা। 1 টাকায় কত, 100 টাকায় কত, এই জিনিসটাই আমি এখানে দেখিয়েছি। ঠিক আছে, তাহলে 400 টাকায় বৃদ্ধি পাই কত টাকা, 290 টাকা। তাহলে 1 টাকায় বৃদ্ধি পাই 290 ভাগ 400। যেহেতু বলছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তার মানে শতকরা মানে 100। তাহলে 100 টাকায় বৃদ্ধি পাই 290 ভাগ 400 গুণ কত বলতো 100%। ওকে, তাহলে সমান, যদি আমরা যদি ভাগ করি, তো ভাগ করলে কত পাচ্ছি, ভাগ করলে পাচ্ছি যে 72 দশমিক কত বলতো 5%। দেখছো, একটা জিনিস অর্থাৎ একটা পণ্য তুমি যখন 100 টাকা দিয়ে কি করবা, উৎপন্ন করবা, তখন সেই পণ্যের উপরে গ্রাহক পর্যায়ে যখন যায়, অর্থাৎ একদম জনসাধারণ কাছে যখন যায়, তখন সেই জনসাধারণ দেখছো 72.5 টাকা কি করতেছে, যে মানে তোমার বেশি দিয়ে একটা জিনিস কি কিনতেছে 100 টাকার মধ্যে। তো দেখো একটা ঘড়ির ক্রয় মূল্য ছিল 400 টাকা, সেটা কি হলো 72% বেশি দিয়ে সেটা কিনা হচ্ছে কত বলতো 600 কি বলতো 90 টাকা। বুঝছো? তো আই হোপ এই অঙ্কটা তোমরা বুঝছো। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা আসবে। তো তোমরা অবশ্যই অঙ্কটা করে ফেলবা। আমি যেহেতু তোমাদেরকে আবার ওভার ভয়েস দিয়ে তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা কি করে করবা। আর তোমরা অবশ্যই কমেন্ট করবা, যদি বলো না স্যার যে আপনি ভয়েস সহ ভিডিওটা দেন, আমি অবশ্যই দিবে। কিন্তু কথা হচ্ছে কি তোমরা কমেন্ট করতে হবে না যে স্যার ঠিক আছে যে আপনি আবার ভিডিওটা দেন, কারণ আমি নাহলে কি বুঝবো তোমরা যে করতেছো বা ক্লাসটা মনোযোগী করতেছো। ঠিক আছে, তো আমরা ডেফিনেশন সবসময় তোমাদের পাশে আছি, থাকবো। তোমাদের ভালো একটা রেজাল্ট করার জন্য আমরা তোমাদের সবসময় কি করবো, সাথে থাকবো। ঠিক আছে, এরপর হচ্ছে কি এটা যদি আমরা বুঝে যাই, এরপরে কিন্তু আমি আর একটা অঙ্ক নিয়ে কি কথা বলবো। ঠিক আছে, আর আমি এই ভিডিওর মধ্যে কিন্তু অনেকগুলো অঙ্ক করিয়েছি প্রথম থেকে, এগুলি খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলি করবা। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আমরা যদি আরেকটা অঙ্ক দেখি, এটাও খুবই ইম্পর্টেন্ট। এটা সিকিউ এবং এসকিউ, অর্থাৎ এসকিউ মানে হচ্ছে শর্ট কোশ্চেন, সিকিউ সৃজনশীলের মধ্যে আসতে পারে, এবং এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কি বলতো অঙ্ক। বলছে একটি কলম 25 টাকায় ক্রয় করছে, মানে তুমি 25 টাকা দিয়ে কিনে 20% লাভ করলে তা তুমি একটা বিক্রয় মূল্য পাবা। সেক্ষেত্রে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত তোমাকে কি করতে বলছে, বের করতে বলছে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে, আমি বলবো যেটা সেটা হচ্ছে এটাও খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই জন্য আমি প্রথম কি করবো, যেহেতু আমার ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে 20% লাভে বিক্রয় মূল্যটা আমাকে কি করতে বের করতে হবে। ঠিক আছে, ক্রয় মূল্য দেওয়া আছে, 20% লাভে কি করতে হবে, তোমার বিক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে দেখো তো 20% লাভ মানে পার্সেন্টেজ মানে 100, এটা লিখতে পারি 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ কত 20, তাহলে সমান কত টাকা পাচ্ছি, 120 টাকা পাচ্ছি, 120 টাকা পাচ্ছি। ঠিক আছে, 100 কি বলতো 20 টাকা। তাহলে 120 টাকা যখন, আচ্ছা বলতো বিক্রয় মূল্য যখন 120 টাকা, তখন ক্রয় মূল্য কত ছিল, 100 টাকা ছিল। ঠিক আছে, তার মানে বিক্রয় মূল্য কত টাকা হলো, 120 টাকা হলো, ক্রয় মূল্য কত টাকা, সেটা হচ্ছে গিয়ে 100 টাকা। ওকে, এবার আমরা কি করবো, বিক্রয় মূল্যটা আমরা রিয়েল বিক্রয় মূল্যটা আমরা বের করবো, অর্থাৎ প্রকৃত বিক্রয় মূল্য কত ছিল। ঠিক আছে, প্রকৃত বিক্রয় মূল্য কত ছিল আমরা সেটা কি করবো, বের করবো। অর্থাৎ আমি তো এটা তো কি করলাম, 100 ধরে ক্রয় মূল্যটা 100 ধরে আমি কি করলাম, বিক্রয় মূল্য বের করলাম, যেটা রিয়েল না। ঠিক আছে, এবার করি, সেটা হচ্ছে কি লিখতে পারি যে ক্রয় মূল্য 120 টাকা হলে, ক্রয় মূল্য 120 টাকা হলে
ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। কেন আমাকে ক্রয় মূল্য দেওয়া আছে 25 টাকা, ঠিক আছে, তাহলে সেই 25 টাকার মধ্যে আমি কত দেখি 1 টাকার মধ্যে হবে, তাহলে অবশ্যই কম, আমরা জানি একের মধ্যে আসলে কম, তাহলে 120 ভাগ কত বলতো 1 টাকা, তাহলে 120 ভাগ 100, সুতরাং আমার কত 25 টাকার মধ্যে, তাহলে 25 টাকার মধ্যে 20% লাভে দেখি কত আসে, 20% লাভে, তাহলে সমান হচ্ছে কি বলতো যে 125, 125 120, 120 গুণ কি বলতো 25 বা কি বলতো 100, তাহলে কত পাচ্ছি দেখো, তাহলে বিক্রয় মূল্য পাচ্ছি কত 30 টাকা। দেখছো, তার মানে তুমি একটা পণ্য 25 টাকা দিয়ে কিনে 20% লাভে তুমি 30 টাকা কি করলা, সেটা যে বিক্রি করলা, এখন বলছো অনুপাতটা বের করতে বলছে, ঠিক আছে, অনুপাতটা তোমাকে কিন্তু বের করছে, তাহলে লিখতে প্রথম দেখো ক্রয় মূল্য আছে, কিন্তু অনেক সময় প্রশ্ন তোমাকে এই প্রশ্নটা দিয়ে তোমাকে অনেক সময় বিক্রি মূল্য দিতে পারে, যেহেতু ক্রয় মূল্য আছে তাহলে ক্রয় মূল্য টাকা লিখবা, ক্রয় মূল্য ইস্টু কি বলতো বিক্রি মূল্য, ইস্টু মানে হচ্ছে অনুপাত, ঠিক আছে, তারপরে কত লিখতে পারি, দেখো ক্রয় মূল্য কত 25 ইস্টু বিক্রি মূল্য কত পাচ্ছি 30, তার মানে এবার দেখো তো এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবা যেন দুটো টাকা যাই, অর্থাৎ সরল অনুপাত আমরা বের করবো, আমরা 5 দিয়ে যদি করি 5 5 কি বলতো 25 ইস্টু কি বলতো 5 6 কি বলতো 30, আর কিন্তু ভাগ যাচ্ছে না, এটা হচ্ছে সরল অনুপাত, তার মানে এই যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত হচ্ছে কত বলতো 5 কি বলতো 6। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার বলেছি এটা হচ্ছে এসকিউ এবং সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, তো আবার হচ্ছে গিয়ে তোমার এমসিকিউর মধ্যে খুবই ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, তাহলে তুমি বেসিক ধারণাটা তুমি অবশ্যই কি করতে হবে, তুমি ভালো করে করতে হবে, এই প্রশ্নগুলো তুমি করে ফেলবা, ঠিক আছে, তুমি যখন এই প্রশ্নগুলি করে ফেলবা তখন দেখবে যে তোমার কাছে অনেক সহজ হবে, এখন আমি তোমাকে করাচ্ছি, এখন তুমি করতেছো না তাহলে সেটা হবে না, তুমি যদি ভালো পারতে হয় তুমি সুন্দর করে করে ফেলতে হবে, বুঝছো বলছে, তো সো আমি এটা মুছে দিয়ে কিন্তু আমি আরেকটার মধ্যে যাব, আমি আরেকটা মধ্যে যাব, ঠিক আছে, আসলে সাউন্ডটা ডিস্টার্ব করাতে আমি ওভার ভয়েস দিতে হচ্ছে, তো সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা কি করো বুঝে নাও, ওকে, তোমরা বুঝে নাও, আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি এরপরে লাস্ট আরেকটা কি বলতো অঙ্ক আমি করব, আর এখন হচ্ছে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট ভাই, আমি তোমাকে বুঝতে পারবো না এটা কতটা ইম্পর্টেন্ট অঙ্কটা, ঠিক আছে, এটা একদম আসেই পরীক্ষা হলে, ঠিক আছে, যার বলছে যে তোমার এখানের মধ্যে বলছে বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকায় 4 বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করে, দেখছো এখানে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা, তো আমি এখানে একটা কথা বলে দিই, তোমাকে অনেক ধরনের কোশ্চেন বলতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা কি সমান হয়, হ্যাঁ, 1 বছরের জন্য অর্থাৎ প্রথম বছরে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা কি হবে বলতে সমান হবে, এটা লিখে রাখো, ঠিক আছে, তো আমার কি কি দেওয়া আছে আমি দেখি, বার্ষিক 10% সরল মুনাফার না, তার মানে এটা হচ্ছে কি মুনাফার হার দেওয়া আছে, তারপর বলছে 1200 টাকায়, দ্যাট মিনস এটা দেওয়া আছে আসল প্রিন্সিপাল দেওয়া আছে, বলছে কয় বছর 4 বছর, যেহেতু বছর দেওয়া আছে তাহলে এটা এন মানে সংখ্যা দেওয়া আছে অর্থাৎ এন বছরে, বলছে তোমার 10% হারে 1200 টাকায় 4 বছর তোমার সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য মানে বিয়োগফল বের করতে বলছে, আমরা পার্থক্য অনেকে বুঝি না, পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল, ঠিক আছে, তার মানে লিখতে পারি আমি কি কি দেওয়া আছে একটু লিখি, দেওয়া আছে আসল পি সমান হচ্ছে 1200 টাকা, মুনাফার হার কমা আর সমান হচ্ছে কত 10%, তো 10% পার্সেন্টকে সবসময় 100 দ্বারা ভাগ করবা, তো 10% তাহলে পার্সেন্টটা তুলে দিই, লিখতে 10 ভাগ কি বলতো 100, এখানে তুমি চাইলে দশমিক নিয়ে যেতে পারো, নাহলে এইভাবে রাখতে পারো, সমস্যা নেই, আর সময় সময় দেওয়া আছে এন সমান কত বলতো, এন সমান দেওয়া আছে কত, সেটা হচ্ছে 4 বছর, ওকে 4 বছর, এবার আমার কি করতে বলছে সেটা হচ্ছে সরল মুনাফা, তাহলে আমরা সরল মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করি, আমি যদি যদি এখানে লিখি নেই প্রথম দিয়ে এরপরে কিন্তু লিখছি, পরে লিখবো তুমি লিখবে এলো যে সরল মুনাফা সমান আই, তাহলে আমরা জানি কি সেটা হচ্ছে আই ইকুয়াল পি আর এন, ঠিক আছে, আমি পারি না, আমি পারি না, পারি না, পি আর এন, ওকে, এই যে দেখছি সরল মুনাফা আই, তাহলে আই ইকুয়াল পি আর এন সঙ্গে মনে রাখবা আমি পারি না, ঠিক আছে, তার মানে পি এর মান কত 1200, পি এর মান 1200, আর এর মান 10/100, আর এন হচ্ছে 4 বছর, যদি কাটাটি করি আমরা 2 শূন্য কাটা গেছে গা, তাহলে হচ্ছে গিয়ে 4 12 48 480 টাকা পাবো, ঠিক আছে, তুমি চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারো,
আর না হলে তুমি কি করো, সরাসরি মুখে বলে দিতে 4 12 48। আমি তোমার আরেকটা ক্যালকুলেটর দেখা যাচ্ছি, সেটা হচ্ছে ঠিক আছে কিনা। ঠিক আছে, তাই 400 কি বলতো 80 টাকা। এটা হচ্ছে সরল মুনাফা। কয় বছর? 4 বছরে। কত টাকায়? সেটা হচ্ছে 1200 টাকায়। কিন্তু আমাকে বলছে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলছে। এই যে সূত্র না পারলে অঙ্ক পারবে না। এই জন্য লিখতে আবার আবার লিখতে পারি চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমি সূত্র পারি, যেমন দেখো লিখে ফেলবো। চক্রবৃদ্ধি মুনাফা তুমি অবশ্যই সূত্র পারো। চক্রবৃদ্ধি মুনাফা সমান পি ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার n মাইনাস পি। ঠিক আছে, অর্থাৎ পি ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার n, এটাকে বলা হচ্ছে কি কি বলতো, চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন থেকে যখন তুমি আসল বিয়োগ করবা, তখন তুমি চক্রবৃদ্ধি মুনাফা পাই যাবা। তাহলে এখানে কি তুমি সরাসরি আলাদাভাবে বের করতে পারো, অথবা তুমি এভাবেও করে ফেলতে পারো সরাসরি। 1200 গুণ 1 যোগ ওটা কত পাচ্ছি, 10/100। 10/100। ঠিক আছে, আর কয় বছরের জন্য? 4 বছরের জন্য। হোল এন মাইনাস কি বলতো, ফি। তাহলে লিখতে পারি। এখন কোনটা করবো? প্রথম হচ্ছে গিয়ে এই যে 10/100 দাও, 10/100 সাথে 1 যোগ করবো। 10 দেখো ভাগ 100। ঠিক আছে, যোগ কি করবা? 100। তাহলে যোগ 1 দিবা, যোগ 1। 10/100 যোগ 1, 10/100 যোগ কত? 1 দাও। তাই কথা হচ্ছে 1.01 পাবো, সমান 1 পাচ্ছি। ঠিক আছে, এবার এটা কি করবো? পাওয়ার। তাহলে পাওয়ার এভাবে দিয়ে, তাহলে পাওয়ার তুলবো কত? 4 বছর দিব। তাহলে পাওয়ার ওটা দিয়ে 4 বছর দিব, সমান কত পাচ্ছি? সমান পাচ্ছি যেটা, সেটা হচ্ছে কি কত? 1.4641। ওইটা ফাইন। এবার ওইটার সাথে কত গুণ করবো? 1200 গুণ করবো। বা দেখো তো 1200 গুণ কত? 1. তাহলে 1.4641 বিয়োগ 1200। এবার কি প্রথমে আমরা গুণ করি, 1200 গুণ করবো। তাহলে 1200 যদি গুণ করি, তাহলে কত পাচ্ছি? তাহলে এর সাথে 1200 গুণ করবো। 1200 গুণ করলে পাচ্ছি কত? সেটা হচ্ছে 1756.92 বিয়োগ 1200। এবার 1200 বিয়োগ করে দাও, সেটা হচ্ছে কি কত? 556.92 টাকা। তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি কি বলতো, মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা পাইছি কত টাকা? এত টাকা পাইছি। ওকে ফাইন, আমাকে বলছে চক্রবৃদ্ধি মুনাফা। এবার পার্থক্য বের করতে বলছে। পার্থক্য মানে বিয়োগ ফল। তারপরে লিখতে পারি সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার কি বলতো পার্থক্য বিয়োগ করে দিব। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার কি বলতো পার্থক্য বিয়োগ করে দাও। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 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 সমান কত পাচ্ছি? 556.92 বিয়োগ কত? 480। 480। তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি দেখো? বিয়োগ করলে পাচ্ছি যে 76.92 টাকা। আর এই প্রশ্ন আমি বলি, এই প্রশ্নটা অনেকবার আসে। তুমি যখন আমি এখন অঙ্কটা করে দিচ্ছি, তুমি যখন তুমি করতে যাবা দেখবা আর কি অনেক বার তুমি পাচ্ছ। এই জন্য আমি তোমাকে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তুমি ভালো করে পড়ো। তুমি যখন ভালো করে পড়বা, ঠিক আছে, আমি যেগুলি করাচ্ছি সেগুলি যখন তুমি ভালো করে করবা, দেখবা যে একদম অনেক তোমার কাছে ইজি মনে হবে। আর তুমি যদি শুধু আমার ভিডিওটা দেখে যাও, তাহলে দেখবা যে তোমার কাছে ইজি মনে হবে না। এই জন্য আমি তোমাকে যেটা একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে কি তুমি আমি যা করাচ্ছি সেগুলি কি করো, সেগুলি আবার করো। যখন তুমি বারংবার করবা, তখন দেখবা যে খুবই খুবই ভালো লাগবে, তোমার থেকেও ভালো লাগবে। আর তুমি যখন পারবা, আমার থেকেও কিন্তু কি বলতো ভালো লাগবে। ঠিক আছে, আর তোমাদের সকল বন্ধু বান্ধবদেরকে অবশ্যই জানিয়ে দাও আমাদের ডেফিনেশনের সাথে যুক্ত থাকার জন্য। আমরা চাচ্ছি তোমাদেরকে বেস্টটা দেওয়ার জন্য। ঠিক আছে, এখন বাকিটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, কারণ হচ্ছে কি আমরা চাই ডেফিনেশন পরিবার তোমাদের জন্য নিরলস পরিশ্রম করার জন্য। এই জন্য আমরা আরো অধ্যায় ভিত্তিক আমরা আরো ভিডিও আপলোড করব। আর আমাদের একাডেমিক বেস তো আছে। ঠিক আছে, ওই একাডেমিক বেসের সাথে তোমরা যুক্ত হও। আই হোপ তুমি বেসিক সহকারে তুমি উচ্চ যে ক্লাসগুলো আছে, তুমি এখন ক্লাস 8-এ আছো, ক্লাস 9-10-এ এগুলি উঠো, দেখবা যে অনেক অনেক বেটার পাবা। আর আমরা ডেফিনেশন সবসময় বেসিকে বিশ্বাস করি। এগুলি ইম্পর্টেন্স অঙ্ক বিদেয়, এগুলি তোমরা আমি করে দিচ্ছি আজকে। তো ভালোভাবে করো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এখানে শেষ করছি। সবাই ধন্যবাদ।